আজ আমরা দেখব মোলার আপেক্ষিক তাপ অথবা মোলার স্পেসিফিক হিট অ্যাকচুয়ালি কি। ধরো এই বস্তুটার টেম্পারেচার এখন 20 কেলভিন এবং এটার মধ্যে মোল সংখ্যা হচ্ছে 100 মোল, অর্থাৎ এই বস্তুটার মধ্যে 100 মোল সংখ্যক পদার্থ আছে। ওকে, অর্থাৎ এই বস্তুটার মধ্যে 100 মোল অণু আছে। এখন যদি আমি ওর টেম্পারেচার বাড়াতে চাই, তার জন্য আমাকে হিট দিতে হবে। তো ধরলাম আমি হিট দিলাম সাপোজ 50 জুল, এবং এর ফলে ওর টেম্পারেচার বেড়ে 25 কেলভিন হয়ে গেল। ঠিক আছে, এখন আমি যদি খেয়াল করি যে ওর টেম্পারেচার 20 থেকে 25 হতে, অর্থাৎ 5 কেলভিন টেম্পারেচার বৃদ্ধি পেতে কতটুকু হিট প্রয়োজন হয়েছে? 50 জুল, তাই না? 5 কেলভিন তাপমাত্রা বৃদ্ধিতে n মোল পদার্থের প্রয়োজন 50 জুল তাপ or হিট। সো 1 কেলভিন টেম্পারেচার বাড়াতে 1 মোল পদার্থের প্রয়োজন হবে কত বলো তো? সিম্পলি আমি 50কে ডিভাইড করব টেম্পারেচারটার ডিফারেন্স দিয়ে এবং এই মোল নাম্বারটা দিয়ে, তাই না? অর্থাৎ তুমি খেয়াল করে দেখো, একটা বস্তু টেম্পারেচার 1 কেলভিন বাড়াতে ওর 1 মোলের পরিমাণের জন্য যেই পরিমাণ তাপ প্রয়োজন হবে সেটাকে বলা হয় ওর মোলার আপেক্ষিক তাপ অথবা মোলার স্পেসিফিক হিট। ওকে, সো এই জিনিসটাকে যদি আমি এক্সপ্রেশনে লিখি, তাহলে আমার স্পেসিফিক হিট হবে বা মোলার স্পেসিফিক হিট হবে dQ ডিভাইডেড বাই n ডেল্টা টি। অর্থাৎ dQ পরিমাণ তাপশক্তির ফলে ওর যদি ডেল্টা টি পরিমাণ তাপমাত্রার পরিবর্তন হয় এবং ওই পদার্থটির পরিমাণ যদি n মোল হয়, তাহলে 1 মোলের জন্য এবং 1 ডিগ্রি কেলভিন বা 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য তার যে প্রয়োজনীয় তাপ হবে সেটাকে আমি তার বলবো মোলার স্পেসিফিক হিট বা মোলার আপেক্ষিক তাপ। এই ক্ষেত্রে আমরা দেখি এই মোলার আপেক্ষিক তাপ বা মোলার স্পেসিফিক হিট দুটো স্পেশাল কেসে ইউজ হয়। অর্থাৎ আমি যদি একটা গ্যাসের, ধরলাম আমি যদি তার ভলিউমটা বা আয়তনটাকে ফিক্সড রাখি, অর্থাৎ আমার এখানে ভিটা হচ্ছে কনস্ট্যান্ট, সেই ক্ষেত্রে তার মোলার আপেক্ষিক তাপ কেমন হবে? এবং আরেকটা কেস হচ্ছে যদি আমি তার প্রেশার কনস্ট্যান্ট রাখি বা চাপ কনস্ট্যান্ট রাখি, কিন্তু ভলিউমকে আমি পরিবর্তিত হতে দিই, তাহলে দুটো কেসে আমরা দেখি ভ্যালুগুলো কেমন হবে। তো বেসিক এক্সপ্রেশনে কোনো চেঞ্জই আসছে না, শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে যে আমি যখন সিপি বলবো তখন আমি বোঝাচ্ছি প্রেশার কনস্ট্যান্ট, আর যখন সিভি বলছি তখন আমি বোঝাচ্ছি ভলিউম কনস্ট্যান্ট বা আয়তন কনস্ট্যান্ট। এটার মানে কি? যদি এমন হয় যে গ্যাসে আমি ডেল কিউ পরিমাণ তাপশক্তি সরবরাহ করলাম এবং এর ফলে ওর টেম্পারেচার ডেল্টা টি পরিমাণ বৃদ্ধি পেল এবং ওর মধ্যে মোল সংখ্যা হচ্ছে n, তাহলে ওর প্রতি 1 কেলভিন টেম্পারেচার বৃদ্ধিতে যে পরিমাণ তাপশক্তি প্রয়োজন হবে সেটাকেই তো আমি মোলার আপেক্ষিক তাপ বলবো, তাই না? কিন্তু ধরো এই ক্ষেত্রে একটা স্পেশাল কন্ডিশন হচ্ছে যে আমি ওর ভলিউমটাকে ফিক্স রেখেছি, অর্থাৎ পিস্টনটাকে মুভ করার কোনো সুযোগ দিচ্ছি না, তাহলে আমার এই তাপশক্তি প্রবাহের ফলে ওর যে প্রসারিত হওয়ার টেন্ডেন্সি সেটা কিন্তু ও প্রকাশ করতে পারবে না, তো ওর ভলিউমটা ফিক্স থাকবে। তো এর ফলে কি হচ্ছে যে আমরা এই কন্ডিশনে যে সিটা পাবো সেটাকে আমরা বলবো সিভি, অর্থাৎ ওর ভলিউমকে ফিক্স রেখে 1 কেলভিন টেম্পারেচার বৃদ্ধি করতে আমার যে পরিমাণ তাপশক্তি প্রয়োজন হবে প্রতি 1 মোলের জন্য, সেটাই হচ্ছে তার মোলার আপেক্ষিক তাপ নির্দিষ্ট আয়তনের ক্ষেত্রে, অর্থাৎ স্পেসিফিক মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। কিন্তু যদি এমন হয় যে আমি ওর ভলিউমকে এক্সপ্যান্ড করতে দিলাম বা কন্ট্রাক্ট করতে দিলাম, অর্থাৎ ওর আয়তনে পরিবর্তন হতে দিলাম কিন্তু ওর প্রেশারটাকে আমি কনস্ট্যান্ট রাখলাম, অর্থাৎ ওর পিস্টনটাকে এমনভাবেই মুভ করছে সো দ্যাট ওর এই অবস্থায় প্রেশার, এবং ধরলাম পিস্টনটা প্রসারিত হয়ে যদি এখানে যায়, এই পুরো হোল টাইমটা জুড়েই তার প্রেশারটা কি থাকছে? ফিক্স থাকছে। ওকে, তো প্রেশার যদি কনস্ট্যান্ট থাকে সেই ক্ষেত্রে ওর 1 কেলভিন টেম্পারেচার বৃদ্ধি করতে যে তাপশক্তির প্রয়োজনটা হবে প্রতি 1 মোলের জন্য, তখন সেটাকে আমি বলবো ওর মোলার আপেক্ষিক তাপ নির্দিষ্ট চাপের ক্ষেত্রে। অর্থাৎ এক্ষেত্রে আমার ওর প্রেশারটা কনস্ট্যান্ট থাকবে কিন্তু ভলিউমটাকে আমি চেঞ্জ হতে দিব, অ্যান্ড এই অবস্থায় ওর যে পরিমাণ তাপটা লাগবে টেম্পারেচারকে 1 কেলভিন বৃদ্ধি করার জন্য সেটাই হবে ওর স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। এখন আমরা সিপি আর সিবির মধ্যে একটা কম্প্যারিজন দেখব। একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে যখন আমি তার চাপটাকে কনস্ট্যান্ট রাখছি এবং আমি তখন তার মোলার স্পেসিফিক হিটটা ক্যালকুলেট করছি, তখন যে ভ্যালুটা পাবো এবং
যদি আমি তার ভলিউমটাকে বা আয়তনটাকে নির্দিষ্ট রাখি এবং মোলার স্পেসিফিক হিটটা ক্যালকুলেট করি, তখন যে ভ্যালুটা পাবো এই দুটো ভ্যালুর মধ্যে কোনটা অ্যাকচুয়ালি বড় হবে। অর্থাৎ গ্যাসটা তো আমার সেম থাকছে, এই সেম গ্যাসের ক্ষেত্রে এই মোলার স্পেসিফিক হিট বলতে আমরা কী বুঝি, যে কোনো পদার্থের ক্ষেত্রে তার 1 মোল পরিমাণের টেম্পারেচার 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপশক্তি প্রয়োজন হয়, তাই না? তো যখন আমার গ্যাসটা সেম গ্যাস থাকছে, সো ওর একটা কেসে আমি ওর প্রেশারটাকে কনস্ট্যান্ট রাখছি, আর একটা কেসে ওর ভলিউমটাকে আমি কনস্ট্যান্ট রাখছি। তাহলে কমন সেন্স দিয়ে যদি আমরা চিন্তা করি যে অ্যাকচুয়ালি কোন সময়ে ওর 1 কেলভিন টেম্পারেচার তাপমাত্রা বৃদ্ধি করতে বেশি তাপশক্তি প্রয়োজন হওয়ার কথা, কারণ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ডিকিউ যদি বড় হয়, অর্থাৎ আমার তাপশক্তি যদি বেশি লাগে, তাহলে কি আমার সি এর ভ্যালুটাও বেশি হবে, অর্থাৎ আমার মোলার আপেক্ষিক তাপটাও বেশি হবে। কারণ দিন শেষে এটা তো শুধুমাত্র মেজারমেন্ট অফ হিট দ্যাট ইজ রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার আপ টু 1 কেলভিন। অর্থাৎ আমার 1 কেলভিন তাপমাত্রার বৃদ্ধিতে যে পরিমাণ তাপশক্তি লাগবে সেটাই তো মোলার আপেক্ষিক তাপ। তো যত বেশি তাপশক্তি লাগবে ততই তো মোলার আপেক্ষিক তাপের ভ্যালুটাও বেশি হবে। তো এখন আমাদের অল আই নিড টু নো যে সিপিটা বড় হবে নাকি সিবিটা বড় হবে। অর্থাৎ আমি প্রেশার কনস্ট্যান্ট রাখলে হিট বেশি লাগবে নাকি ভলিউম কনস্ট্যান্ট রাখলে হিট বেশি লাগবে। তো সেক্ষেত্রে আমরা কমন সেন্স যদি অ্যাপ্লাই করি যে আমরা তাপশক্তির যে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র সেখান থেকে কি পড়েছি যে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, তাই না? অর্থাৎ যে তাপ আমরা সরবরাহ করি সে তাপটা কিসে কনভার্টেড হয়, কাজে কনভার্টেড হয়, তাই না? আর বাকিটা তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমরা প্রেশারটাকে কনস্ট্যান্ট রাখবো যখন, অর্থাৎ যখন আমরা ভলিউমটাকে চেঞ্জ হতে দিব, তো ধরলাম আমি এখানে ডিকিউ পরিমাণ তাপ দিচ্ছি এবং ন্যাচারালি গ্যাসগুলো কি প্রসারিত হতে চাইবে এবং তার ধরো আয়তনটাও বৃদ্ধি পাবে। ওকে, ধরলাম এখন পিস্টনটাও উপরে উঠে আসলো। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু তার আয়তনটাকে পরিবর্তিত হতে দেওয়া হয়েছে, তার মানে কি আমার এই গ্যাসটা কাজ করেছে, তাই না, এই পিস্টনটার উপরে। অর্থাৎ আমি এই ডিকিউ তাপশক্তির ফলে, তাপশক্তি সরবরাহের ফলে আমি ডিডাব্লিউ কাজ পাবো। ঠিক আছে, তো তার মানে হচ্ছে আমরা যদি এই প্রথম সূত্রটা দেখি, আমরা কিন্তু ডিইউর পরিবর্তনের ফলে বলি যে তার টেম্পারেচার হ্রাস বা বৃদ্ধি হয়েছে, তাই না? অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা হচ্ছে তার তাপমাত্রা পরিবর্তনের সাথে সম্পর্কিত। তো সেই ক্ষেত্রে আমরা যখন দেখতে পাচ্ছি যে তার সরবরাহকৃত তাপ কাজে পরিবর্তন হচ্ছে, তো আমরা বুঝতে পারছি যে সম্পূর্ণ তাপশক্তিটা কিন্তু তাপমাত্রা পরিবর্তনে বা তাপমাত্রা বৃদ্ধিতে ব্যবহৃত হচ্ছে না। কিন্তু আমরা যদি দেখি যে যখন তার আয়তনটাকে ফিক্সড রাখা হচ্ছে, অর্থাৎ প্রেশারটা তখন পরিবর্তন হচ্ছে কিন্তু আয়তনটা ফিক্সড ভ্যালু, পিস্টনটা এখানে ছিল এখানেই ফিক্স করে দেওয়া হয়েছে, এই অবস্থায় কিন্তু এই প্রেশারের ফলে কোনো কাজ হচ্ছে না, কারণ আমাকে পিস্টনটাকে মুভ করতে দেওয়া হচ্ছে না। তো তার মানে আমি তখন যে তাপশক্তিটা সরবরাহ করব সেটা কিন্তু কোনো কাজ করবে না। ঠিক আছে, তো তাহলে ডিকিউ থেকে যদি কোনো কাজ না হয়, অর্থাৎ ডিডাব্লিউ যদি 0 হয়ে যায়, তখন ডিকিউর পুরোটাই কি আমার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হবে না, অর্থাৎ এটার পুরোটাই তার টেম্পারেচার বাড়াবে। তো আমরা দেখলাম যে যখন প্রেশার কনস্ট্যান্ট ছিল, অর্থাৎ ভলিউম বাড়তে দেওয়া হয়েছিল, তখন কিন্তু আমরা ডিকিউ থেকে একটা ডিডাব্লিউ পাচ্ছিলাম, তাই না? তো সিপির ক্ষেত্রে, অর্থাৎ প্রেশার যখন কনস্ট্যান্ট, তখন কিন্তু আমরা দেখা যাচ্ছে যে তার সরবরাহকৃত তাপের কিছু অংশ কিন্তু ডিডাব্লিউতে চলে যাচ্ছে, কাজে পরিণত হচ্ছে এবং বাকি অংশটা তার তাপমাত্রা বৃদ্ধি করছে। কিন্তু সিবির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যেটুকু তাপ শক্তি সরবরাহ করা হচ্ছে তার পুরোটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধিতে ব্যবহৃত হচ্ছে। তাহলে আমার যদি মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞা হয়ে থাকে যে 1 কেলভিন টেম্পারেচার বৃদ্ধি করতে আমার যে তাপ লাগবে সেটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ, তাহলে তুমি যদি কম্পেয়ার করে দেখো কোন সিচুয়েশনে 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধিতে আমার বেশি তাপশক্তি লাগবে। অর্থাৎ আমি যদি খেয়াল করে দেখি যে সিবির ক্ষেত্রে যখন ভলিউম কনস্ট্যান্ট থাকছে তখন কিন্তু তাপশক্তি পুরোটাই কিন্তু টেম্পারেচার বৃদ্ধিতে ব্যবহৃত হচ্ছে, তখন আমার 1 কেলভিন টেম্পারেচার বৃদ্ধিতে যে তাপশক্তিটা লাগবে সেটাকে যদি আমি ধরে নিই যে 10 জুল, হ্যাঁ, পার কেলভিন, অর্থাৎ 1 কেলভিন টেম্পারেচার বাড়াতে 10 জুল তাপশক্তি লাগলো সিবির ক্ষেত্রে। কিন্তু এখন যদি আমি চিন্তা করি যে আমি 10 জুল শক্তি দিচ্ছি কিন্তু শুধুমাত্র আমার সেটা তাপমাত্রা বৃদ্ধিতে ব্যবহৃত হচ্ছে না, সেখান থেকে আমি কাজও করতে হচ্ছে। তো তাহলে এখন যেহেতু আমার ডিকিউটা ডিডাব্লিউতেও কনভার্ট হচ্ছে, তাহলে কি আমার 1 কেলভিন টেম্পারেচার বাড়াতে 10 জুল কি এনাফ হবে? তখন আমার ওই সেম টেম্পারেচার বাড়াতে আরেকটু বেশি তাপশক্তি লাগবে না, কারণ তার কিছু অংশ তো কাজও করতে হবে। তো ধরলাম যে যদি আমার কাজটা 5 জুল হয়, তাহলে এখানে নিশ্চয়ই 15 জুল তাপশক্তি সরবরাহ করতে হবে যাতে অ্যাটলিস্ট 10 জুল আমার তাপমাত্রা বৃদ্ধিতে ব্যবহৃত হতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেম টেম্পারেচার বৃদ্ধি করতে আমার কিন্তু সিপির ক্ষেত্রে বেশি তাপশক্তি সরবরাহ করতে হচ্ছে। এটা সবচেয়ে সিম্পল লজিক হচ্ছে যে আমার সিপির যে সরবরাহকৃত তাপ সেটা আমার কাজেও কনভার্টেড হচ্ছে, তাই টেম্পারেচার রাইজ করতে, অর্থাৎ যেহেতু আমার তাপশক্তিটাই
টেম্পারেচার রাইজ এবং কাজে কনভার্ট হচ্ছে, তাহলে যেখানে আমার কাজ করা লাগছে না সেখানে আমার কম তাপশক্তি লাগবে ওই একই তাপমাত্রা বৃদ্ধির জন্য। তাহলে আমার যেহেতু ভলিউম যখন কনস্ট্যান্ট থাকছে তখন যেহেতু আমার কোনো কাজ হচ্ছে না, তাহলে আমার ওই 1 কেলভিন টেম্পারেচার বৃদ্ধি করতে অর্থাৎ ডেল্টা টি তাপমাত্রা বৃদ্ধি করতে আমার কম তাপশক্তি লাগবে সিবির ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা স্পেসিফিক গ্যাসের ক্ষেত্রে অলওয়েজ তার সিবির থেকে বড়। সিপি ইজ অলওয়েজ গ্রেটার দেন সিবি। আমরা মাত্রই দেখলাম যে মোলার স্পেসিফিক হিট বলতে বোঝানো হয় কোনো গ্যাসের 1 মোল পরিমাণের টেম্পারেচার 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপশক্তি প্রয়োজন হয়। এবং আমরা দেখেছি যে যখন আমরা এই মোলার স্পেসিফিক হিটটা কনস্ট্যান্ট প্রেশারে মেজার করি এবং কনস্ট্যান্ট ভলিউমে মেজার করি, অলওয়েজ কনস্ট্যান্ট প্রেশারের ক্ষেত্রে মেজারমেন্টটা আমার গ্রেটার হয়। ঠিক আছে, এখন আমরা দেখব যে এই সিপি আর সিবির মধ্যে যেহেতু সিপিটা অলওয়েজ বড়, সেটার আসলে মার্জিনটা কত, অর্থাৎ সিপি কতটুকু বড় সিবি থেকে। কোনো একটা স্পেসিফিক গ্যাসের ক্ষেত্রে সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আর। এখানে আরটা কি? আরটাকে বলা হয় মোলার গ্যাস কনস্ট্যান্ট বা মোলার গ্যাস ধ্রুবক। আমরা যখন আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাসের চ্যাপ্টারটা পড়ব সেখানে আমরা দেখব 1 মোল গ্যাসের জন্য তার প্রেশার আর ভলিউমের সাথে টেম্পারেচারের রিলেশন হচ্ছে পিভি বাই টি ইকুয়ালস টু আর। ওকে, অর্থাৎ আমি যদি একটা গ্যাসের ক্ষেত্রে ধরো তাপশক্তি প্রয়োগের ফলে তার টেম্পারেচারও বৃদ্ধি পাচ্ছে এবং তার প্রেশার ভলিউম সবই চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, তার প্রেশারও চেঞ্জ হচ্ছে অ্যান্ড তার ভলিউমও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো তাহলে এই পিভিটি এর যে রিলেশনশিপটা সেটা আমরা অলওয়েজ দেখবো যে পিভি বাই টি এই অনুপাতটা একটা কনস্ট্যান্ট বা একটা ধ্রুবক সংখ্যা হয়। সেই ধ্রুবক সংখ্যাটা 1 মোল গ্যাসের ক্ষেত্রে দেখিয়েছি 8.31। সো এই 8.31 ভ্যালুটাই হচ্ছে আমরা এখানে ইউজ করেছি। অর্থাৎ একটা গ্যাসের ক্ষেত্রে তার সিপি আর সিবির যে ডিফারেন্সটা সেটা অলওয়েজ এই মোলার গ্যাস ধ্রুবকটা সমানই হয়ে থাকে। তো এই বিষয়ে আমরা পরবর্তীতে আদর্শ গ্যাস চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করব। সিপি আর সিবির মধ্যে লাস্ট যে রিলেশনশিপটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে তাদের অনুপাত, এবং সেই অনুপাতটা একটা ধ্রুবক সংখ্যা যাকে আমরা বলি গামা। অর্থাৎ একটা গ্যাসের ক্ষেত্রে আমি যদি কনস্ট্যান্ট প্রেশারে তার স্পেসিফিক হিট বের করি এবং কনস্ট্যান্ট ভলিউমে তার যদি স্পেসিফিক হিট বের করি, এই দুটোর অনুপাত হবে অলওয়েজ একটা ধ্রুবক সংখ্যা। হ্যাঁ, ওই নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে অলওয়েজ এই অনুপাতটা একটা ধ্রুবক সংখ্যা হবে। পরবর্তীতে আমরা দেখব এই ধ্রুবক সংখ্যা গামাটির একটি সিগনিফিকেন্স আছে সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে যে বেসিক ডিফারেন্স তার মধ্যে। এই বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে আপাতত আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে এই গামার ভ্যালু মনোঅ্যাটমিক গ্যাস বা এক পরমাণু গ্যাসের জন্য অলওয়েজ 1.67, দ্বি পরমাণু গ্যাসের জন্য অলওয়েজ 1.40 এবং 3 বা তার অধিক অর্থাৎ বহু পরমাণু গ্যাসের জন্য 1.33। ওকে, অর্থাৎ আমরা সিপি আর সিবির যে অনুপাতটা একটা গ্যাসের কনস্ট্যান্ট প্রেশারে যে মোলার আপেক্ষিক তাপ এবং কনস্ট্যান্ট ভলিউমে যে মোলার আপেক্ষিক তাপ, এই দুটোর অনুপাত অলওয়েজ একটা ধ্রুবক সংখ্যা হয় এবং এই ধ্রুবক সংখ্যাটারও কিন্তু ভ্যালু অলওয়েজ 1.67, 1.40 এবং 1.33 এই তিনটার মধ্যে এক হয়। তো সেটা ডিপেন্ড করে কিসের উপর? আমি যে গ্যাসটার সিপি আর সিবি বের করছি সেই গ্যাসটা কি এক পরমাণু গ্যাস, দ্বিপরমাণু গ্যাস নাকি বহু পরমাণু গ্যাস, অর্থাৎ সেটা কি হিলিয়াম, নিয়ন, আর্গন নাকি হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন নাকি কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, এই টাইপের গ্যাস। যদি প্রথম টাইপের গ্যাস হয় সেখানে আমরা দেখতে পাচ্ছি এই গ্যাসগুলো প্রকৃতিতে অলওয়েজ একটি পরমাণু নিয়েই থাকে, তো সেই জন্য আমরা তাদেরকে এক পরমাণু গ্যাস বলি। আর যখন আমরা হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন কিংবা ব্রোমিন, ক্লোরিন এদের ক্ষেত্রে দেখি এই গ্যাসগুলো অলওয়েজ দুইটা পরমাণু আকারে থাকে, অর্থাৎ ওদেরকে প্রকৃতিতে সবসময় দুটো পরমাণু একসাথে বন্ধনযুক্ত অবস্থায় পাওয়া যায়। কিন্তু যখন আমরা দেখছি কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া এই গ্যাসগুলোর ক্ষেত্রে ক্লিয়ারলি এখানে কি একটা পরমাণুর অধিক পরমাণু আছে, কারণ এটা এমনিতেও যৌগিক অণু, তাই না? তো সেক্ষেত্রে ন্যাচারালি কার্বন, অক্সিজেনের 3টা পরমাণু থাকছে, এখানে নাইট্রোজেন, হাইড্রোজেনের টোটাল 4টা পরমাণু থাকছে, অর্থাৎ ওরা 2টা পরমাণুর থেকে অধিক পরমাণু আকারে সবসময় প্রকৃতিতে থাকে। তো ওদের একটা অণুই কিন্তু 2-এর অধিক পরমাণু নিয়ে গঠিত। তো তাই আমরা এই 3 টাইপের যে গ্যাস তাদের ক্ষেত্রে গামার ভ্যালু অলওয়েজ স্পেসিফিক একটা ভ্যালু দেখব। তো প্রথমটার ক্ষেত্রে গামার ভ্যালু 1.67, পরেরটার ক্ষেত্রে 1.40 এবং পরেরটার ক্ষেত্রে 1.33। তো আমরা এখানে সিপি আর সিবি যে গ্যাসগুলোর ক্ষেত্রে ইউজ করছি, হ্যাঁ, ওই নির্দিষ্ট গ্যাসের জন্য তো তার অনুপাত নির্দিষ্ট হবেই, শুধুমাত্র সেটা না, বরং এই জাতীয় সকল গ্যাসেরই অনুপাতটা 1.67 হবে এবং এই জাতীয় সকল গ্যাসের অনুপাতই 1.40 হবে এবং এই জাতীয় সকল গ্যাসের অনুপাতই 1.33 হবে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে দেখব সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা ডায়াবেটিক প্রসেসের মধ্যে যে বেসিক ডিফারেন্স, সেখানে এই অনুপাতটা অর্থাৎ এই গামার ভ্যালুটা কতটা সিগনিফিক্যান্ট। হাই,
ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফার্স্ট অফ অল লাইক দিবে, সাবস্ক্রাইব করবে, অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। এই তিনটাই হলো তোমার ফার্স্ট হোমওয়ার্ক। আর বাকি যে হোমওয়ার্কগুলো আছে এটা যেন আমি আছি, দ্যাট উইল বি ফাইন। ওকে, চল।